মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের দর্শনের ওপরে দর্শনের তৃতীয় অধ্যায় দেহ ও মনের সমস্যা সম্পর্কিত যে টপিকটা আছে সেই টপিকের ওপরে আজকের আমার দ্বিতীয় ক্লাস। আর আজকের এই ক্লাসে তোমরা বিস্তারিত বুঝতে পারবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। হ্যাঁ, আমি অলরেডি দেহ ও মন সম্পর্কিত অধ্যায়ের ওপরে একটা ক্লাস নিয়েছি। তোমরা যারা একদম আজকের এই ক্লাসে নতুন, একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের, আমি তোমাদের রিকোয়েস্ট করব প্লেলিস্টে গিয়ে এই দেহ ও মনের সমস্যা সম্পর্কিত প্রথম ক্লাসটি একবার দেখে নাও। আজকের এই দ্বিতীয় ক্লাসে তোমরা বুঝতে পারবে দেহ ও মনের সমস্যা সম্পর্কিত দ্বিতীয় অধ্যায়ে তোমরা 6টা মতবাদের মধ্যে তোমাদের সিলেবাসে মাত্র 2টো মতবাদ আছে। একটা মতবাদের নাম হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ, অপর একটি মতবাদের নাম হলো সমান্তরালবাদ। আমি আজকের এই ক্লাসে সমান্তরালবাদ নিয়ে কোনো আলোচনা করছি না। আমার এই ক্লাসের আজকে প্রধান ও আলোচ্য বিষয় হবে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। তুমি যদি এই দেহ ও মনের সমস্যা সম্পর্কিত অধ্যায় থেকে যতগুলো ধার্য নাম্বার আছে এমসিকিউ টাইপের, সেগুলো যদি তুমি ফুল নাম্বার পেতে চাও, অতি অবশ্যই প্রশ্ন এবং উত্তর মুখস্থ করার আগে তোমাকে জানতে হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কি। দেখো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তুমি জানতে যদি চাও তাহলে এর মধ্যে 3টে টপিক আছে, তোমাকে জানতে হবে। এই 3টে টপিকের বেশি করে আলোচনা আছে, আলোকপাত করেছেন রেনে দেকার্দ, যিনি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ প্রবর্তন করেছেন। এই 3টি টপিক কি? 1 নাম্বার, দেহ ও মনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা তোমাকে জানতে হবে 1 নাম্বার। দ্বিতীয় হলো দেহ ও মন কিন্তু একই নয়, দুজনের ধর্ম আলাদা। দেখো, 1 নাম্বারে আমি তোমাদের কি বললাম, দেহ ও মনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দ্বিতীয় নাম্বার, তোমাকে জানতে হবে দেহ ও মনের ধর্ম কিন্তু আলাদা। আর 3 নাম্বার, দেহ ও মন যদি আলাদা হয় তাহলে 1 নাম্বার, দেহ ও মনের মধ্যে কেন ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই 3টে বিষয় তুমি যদি জেনে যেতে পারো তাহলে আজকের এই ক্লাসটা তোমার জন্য, আর এই অধ্যায়ের জন্য যে ধার্য নাম্বার সেটাও কিন্তু তোমারই জন্য। প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আমি আজকে স্পেশালি আলোচনা করছিলাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ নিয়ে। সর্বপ্রথমেই তোমাদের আমি বলতে চাই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ প্রবর্তন করেন কে। দেখো, দেহ ও মন একে অপরের পরিপূরক। দেহ কোনোদিন কি বলবো আর কি, চেতনা সম্পন্ন হতে পারে না। দেহ জাস্ট বিস্তৃতি সম্পন্ন, যার আকার আয়তন ওজন আছে, অলরেডি আমি আগেই বলে দিয়েছি। আর মন কোনোদিন দেহ থেকে আলাদা হয়ে থাকতে পারে না, কেননা মন একটা দেহের মধ্যেই থাকে। তাহলে দেহের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ককে রেনে দেকার্দ বলেছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তাহলে দেহ এবং মনকে নিয়ে রেনে দেকার্দ একটা মতবাদ প্রবর্তন করেছেন। সেই মতবাদটার নাম হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। আমি লিখে নিয়েছি এখানে, প্রবর্তক হলেন রেনে দেকার্দ। আমাদের আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক রেনে দেকার্দ, তিনি একজন ফরাসি দার্শনিক। দেখো, দেহ ও মন সম্পর্কিত রেনে দেকার্দ দেহ এবং মনের ব্যাখ্যা দিতে গিয়ে, দেহ কাকে বলে বা মন কাকে বলে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একটা গ্রন্থ প্রণয়ন করেছেন। তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থটার নাম হলো দ্য প্যাশন অব দ্য সোল। এই গ্রন্থে তিনি কি বলেছেন? তিনি বলেছেন দেহ এবং মন একে অপরের পরিপূরক। দেখো কিরকম ভাবে, কেননা আমাদের দেহ কখনো কখনো মনকে প্রভাবিত করে, আর মন কখনো কখনো দেহকে প্রভাবিত করে। আর দেহ আর মনের সঙ্গে যে সম্পর্ক আছে না, সেই সম্পর্ক কিন্তু একদম ঘনিষ্ঠ সম্পর্ক। আমি তোমাদের সেই ব্যাপারটা স্পষ্টভাবে বোঝার জন্য, দেখো, আমি তোমাদের বাম এবং ডান নিয়ে একদিকে লিখেছি দেহ এবং একদিকে লিখেছি মন। আমি বারবার বলবো ক্লাসটা স্কিপ না করে তোমরা হৃদয়ঙ্গম করো, ভালো করে বোঝো, তারপরে এমসিকিউ প্রশ্ন উত্তরে যাও, মনে থাকবে। দেখো, আমি তোমাদের আজকের এই ক্লাসে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো রেনে দেকার্দ ক্রিয়া প্রতিক্রিয়াবাদে বলেছেন কি দেহ, আমি দেখেছো তো এখানে আমি লিখেছি দেহ
মনকে প্রভাবিত করে, আবার কখনো কখনো মন দেহকে প্রভাবিত করে। আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, মাথায় আঘাত লাগলে, দেখো মাথা দেহের একটা অংশ, যদি মাথায় আঘাত লাগে তাহলে চেতনা লোপ পায়, মানে আমাদের জ্ঞান আমরা হারাতে পারি, আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। এই যে জ্ঞান, এটা চেতনা, এটা হলো মনের ধর্ম। তাহলে এই মাথায় মানে দেহতে যদি আঘাত লাগে তাহলে প্রভাবিত হয় কি মন, মনের ধর্ম হলো চেতনা। আর দেহ যদি অসুস্থ হয় তাহলে মানসিক শক্তি কিন্তু হ্রাস পায়। আমাদের বা তোমার বুদ্ধি এখন সুস্থ শরীরে কিন্তু তীক্ষ্ণ, এই তীক্ষ্ণ বুদ্ধি তোমার কমে যেতে পারে বা হ্রাস হতে পারে। কখন? যদি তোমার দেহের অসুস্থতা হয়, দেহে যদি অসুখ মানে বাসা বাঁধে আর কি, তাহলে সেক্ষেত্রে তোমার কি হতে পারে বলো তো, শক্তি মানে মানসিক শক্তি হ্রাস পেতে পারে। তাহলে দেহের অসুখ এটা দেহের একটা অংশ, আর এখানে বলছিলাম মানসিক শক্তি মানে মনের একটা অংশ। তাহলে দেহ অসুস্থ হলে মনকে প্রভাবিত করে, তাহলে দেহ এখানে কি হচ্ছে, মনকে প্রভাবিত করছে। আবার কখনো কখনো মন কিন্তু দেহকে প্রভাবিত করে। যেমন আমরা যদি ভয় পেয়ে যাই, কোন একটা জিনিসকে যেহেতু ভয় পেয়ে যায়, ভয় তো মনে পাই, ভয় কোনোদিন হাতে পাই না বা ভয় বডিতে পাই না, তাহলে ভয় কিসে পাই, মনে পাই। আর যেহেতু ভয় মনে পেয়ে যায় তাহলে কি হয়, আমাদের হৃদ স্পন্দন হয়, আমাদের হার্ট কাঁপতে লাগে, বুক কাঁপে কিন্তু। তাহলে এটা হার্ট, বুক, হৃদস্পন্দন এটা দেহের অংশ। তাহলে ভয় মন কিন্তু দেহকে প্রভাবিত করে, হৃদস্পন্দন। আবার রাগ, আমরা যখন অনেক সময় রেগে যাই কোনো একটা পারিপার্শ্বিক কারণে, যখন আমরা রেগে যাই তাহলে রাগ কিসে হয়, মনে হয়, মস্তিষ্কে হয়। তাহলে এই রাগ কিন্তু দেহকে প্রভাবিত করে। কিভাবে? আমাদের হাত পা কি হয়, কাঁপতে থাকে, চোখ লাল হয়ে যায়, হ্যাঁ, মুখ লাল হয়ে যায়। তাহলে দেহর রিয়াকশন হয় এগুলো। কখন হয়? যখন আমাদের রাগ হয়, রাগটা তো মনে হয়। তাহলে মন কিন্তু দেহকে প্রভাবিত করে। আমি তোমাদের আজকের ক্লাসে বলছিলাম, রেনে দেকার্দ বলেছে কি যদি দেহের মধ্যে কোনো রিয়াকশন হয় তাহলে কিন্তু মনের মধ্যেও রিয়াকশন হবে, মানে দেহ মনকে প্রভাবিত করে, আবার মন কিন্তু দেহকে প্রভাবিত করে। তার জন্য তো তার মতবাদটার নাম রেনে দেকার্দের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। মানে যদি দেহতে ক্রিয়া হয় তাহলে মনে প্রতিক্রিয়া হবে, যদি মনে ক্রিয়া হয় তাহলে কিন্তু দেহে ক্রিয়া হবে। তার মানে আজকের এই ক্লাসে আমরা স্পষ্টই বুঝতে পারছি কি রেনে দেকার্দ দেহ এবং মনের মধ্যে একটা সম্পর্কের কথা বলেছে, আর সেই সম্পর্ক হলো কার্যকারণ সম্পর্ক। যেখানে দেহে কোনো একটা ক্রিয়া হলে মনে সেই ক্রিয়া বা প্রভাবিত বা প্রতিক্রিয়া হতে কিন্তু বাধ্য। এই ব্যাপারটা আমরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারছি। ক্লিয়ার? দ্বিতীয় আর একটা গ্রন্থ রেনে দেকার্দ স্পষ্ট বলেছে, হ্যাঁ, মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি। এখানে তিনি আবার বলেছেন, আমি তোমাদের বললাম না কি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এই টপিকটি তুমি যদি জানতে চাও তাহলে 3টে টপিকের উপরে তোমাকে কিন্তু আলোকপাত করতে হবে। 1 নাম্বার আমি তোমাদের কি বললাম, দেহ ও মনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 2 নাম্বার, দেহ ও মন কিন্তু স্বতন্ত্র মানে আলাদা। 3 নাম্বার, তবুও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই 3টে টপিক আমি এখানে তোমাদের বুঝাতে নিশ্চয়ই পারলাম, কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি এখানে দেহ ও মনের মধ্যে সম্পর্ক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। এখানে তোমরা আরো একটা গ্রন্থে আমি কিন্তু মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফিতে রেনে দেকার্দ আবার বলছে দেহ ও মন নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? আলাদা। দেখো এই যে আমার হাতটা তুমি দেখছো, এই হাতটা দেহেরই একটা অংশ, এই মাথা দেহেরই একটা অংশ, হ্যাঁ। তাহলে কি এইগুলো দেহ থেকে কিন্তু মাথা বা হাত এগুলো বিচ্ছিন্ন নয়, কিন্তু মন কি সত্যি দেহের একটা অংশ? টোটালেই নয়। দেখো দেহ তো জৈব পদার্থ, দেহের তো বিস্তৃতি আছে, আকার আছে, ওজন আছে, দেহের একটা উচ্চতা আছে, কিন্তু মনের আকার আছে, মনের ওজন আছে, মনের আয়তন আছে, মনের কি উচ্চতা আছে? এগুলো কিন্তু নয়। দেহ কিন্তু দৃশ্যমান কিন্তু মন অদৃশ্যমান, মনকে কিন্তু দেখা যায় না। সত্যি কথা বলতে গেলে আমরা অনেক সময় দেখবে আমরা হয়তো সিটি স্ক্যান করেছি বা তোমরা অনেকে সিটি স্ক্যান করেছো বা হয়তো বুকেরও ছবি তুলেছো। আমরা অনেক সময় কি বলি, তুমি আমার এই মনের মধ্যে হৃদয়ে থাকো। আমার অনেক সময় এই বুকের ছবি তুলেছি, কিন্তু দেখেছো তো আমাদের কারো যত বুকের প্রবলেম থাকে বা ঠান্ডা লেগে থাকে সেটা হয়তো এক্সরেতে ধরা পড়ে, কিন্তু আমাদের মনের অবস্থা ধরা পড়ে না, টোটালি কিন্তু সেটা অদৃশ্যমান। তার মানে রেনে দেকার্দ মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি গ্রন্থে বলেছেন দেহ ও মন নিরপেক্ষ, সম্পূর্ণ আলাদা, কিন্তু তবুও তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো দেহ ও মন
নিরপেক্ষ, পরস্পর বিরোধী। কেননা দেহের বৈশিষ্ট্য আলাদা, মনের বৈশিষ্ট্য আলাদা। আমি বারবার তোমাদের বলছি তিনটে বিষয়। 1 নাম্বার দেহ ও মনের মধ্যে সম্পর্ক আছে, 2 নাম্বার দেহ ও মন আলাদা, 3 নাম্বার তবুও তাদের মধ্যে সম্পর্ক আছে। এই তিনটে জিনিস তুমি আজকের ক্লাসে বুঝে যাও, এই অধ্যায়টা তোমার হাতের মুঠোয় চলে আসবে, তুমি রাজত্ব করবে এই অধ্যায়ে। দেখো তাহলে পরস্পর বিরোধী, কোন দুটো বিরোধী? দেহ। দেখো দেহ আলাদা এবং মন আলাদা। দেহ ও মনের যা ধর্ম কিন্তু সম্পূর্ণ, কিন্তু একে অপরের পরিপূরক নয়, কিন্তু তবুও তাদের মধ্যে সম্পর্কের কথা রেনে দেকার্ত বারবার বলেছেন। সেটা আমরা কিন্তু এইখানে পেয়ে গেলাম দ্য প্যাশন অফ দ্য সোল গ্রন্থে। দেখো দেহ ও মন কেন আলাদা বলছেন? তিনি বলছেন সম্পর্ক আছে, কিন্তু আলাদা কেন বলছেন? কেননা দেখো দেহের ধর্ম কিন্তু বিস্তার, অতি অবশ্যই দেহের জন্য কিন্তু একটা জায়গা লাগে, দেহের জন্য কিন্তু একটা এলাকা লাগে। আমাদের দেহটাকে যে জায়গায় নিয়ে যায় তার জন্য একটা এলাকা কিন্তু ঘিরে নেয়। তাহলে দেহের একটা কি আছে? ধর্ম, সেটা হলো বিস্তার। আর মনের ধর্ম হলো চেতনা। দেখো মৃত দেহে কিন্তু দেহ থাকে, মৃত যেটা মানুষ যখন মরে যায় সেটা দেহই থাকে, কিন্তু তার মধ্যে কি থাকে না? চেতনা থাকে না। আমরা কি করে বুঝতে পারবো? আমরা যত মৃত দেহটাকে বলি এই তুমি হাত তোলো তো, তাহলে কিন্তু মরা মানুষ হাত তুলতে পারবে না। আর যদি হাত তুলে দেয়, যে জিজ্ঞেস করবে তার দেহ থেকে মনটা আউট হয়ে যাবে। আমি বলছিলাম কি নিশ্চয়ই তাহলে দেহের একটা ধর্ম বিস্তার, মনের ধর্ম চেতনা। তার মানে কি দেহের ধর্ম চেতনা নয় আর মনের ধর্ম বিস্তার নয়। মনের জন্য কোনো জায়গা লাগে না। মন কোথায় আছে আমরা নিজেও জানি না, কিন্তু মন অতি অবশ্যই দেহে আছে। দেহ হলো নিষ্ক্রিয়, দেহের কাজ করার কোনো ক্ষমতা নেই। দেখো আমার ইচ্ছা হয়েছে কি আমি এই মুখিটা খুলবো, খোলার আগে আমার আগে ইচ্ছা হয়েছে, আমার মনে হয়েছে। তাহলে মন কিন্তু দেহকে প্রভাবিত করে। এই দিয়ে আমার দুটো হাত, বাম এবং ডান, এই দুটো হাতকে আমি কাজে লাগিয়ে আমার ইচ্ছা শক্তিকে কিন্তু পূর্ণ করছি। কিন্তু দেখো মরা মানুষের মধ্যে কিন্তু মন থাকে না, মৃত দেহে মন থাকে না। তার মানে কি মৃত দেহের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক বা ওর মধ্যে কোনো সক্রিয় ক্ষমতা থাকে না। ওকে যদি বলা হয় এই ওই স্কেলটা এই খুলে নাও, মৃত বডি কিন্তু খুলে নিতে পারবে না, কেননা তার মধ্যে টোটালেই মন নেই। ওই জন্য দেহ শুধু নিথর, দেহের মধ্যে দেহটা নিষ্ক্রিয়, কিন্তু মন সক্রিয় ও স্বাধীন। মন কিন্তু চিন্তা করতে পারে, মন কিন্তু ভাবতে পারে, মন কিন্তু তোমার স্বপ্নকে পূর্ণ করতে পারে। এটা হলো মনের ধর্ম। অতি অবশ্যই রেনে দেকার্ত দেহের ধর্ম বলেছেন বিস্তার। কে বলেছেন দেহের ধর্মে বিস্তার? তখন তুমি বলবে রেনে দেকার্ত। মনের ধর্ম চেতনা। রেনে দেকার্ত দেহ নিষ্ক্রিয়, রেনে দেকার্ত মন সক্রিয় ও স্বাধীন, নিজে নিজেই কাজ করতে পারে দেহ ছাড়াই। রেনে দেকার্ত আরো একটা জিনিস জানতে হবে তোমাদের, এখানে চেতনাহীন, দেহের কোনো চেতনা নেই, দেহের কোনো সাড়া নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, মন বিস্তৃতিহীন চেতনা। মনেরও কিন্তু কোনো বিস্তৃতি নেই, কোনো এলাকা নেই, কোনো উচ্চতা নেই, কোনো আয়তন নেই, কোনো ওজন নেই একদম। তাহলে এখানে তোমাদেরকে জানতে হবে কি দেহ ও মন নিরপেক্ষ, পরস্পর বিরোধী। দুটোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তোমার দেহ একটা নির্দিষ্ট গতির বৈশিষ্ট্য নিয়ে এগোয় এবং মন নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য নিয়ে তার কিন্তু যে কি বলবো আর কি, তার যে ব্যক্তার্থ, তার যে ধর্ম, সেটাই কিন্তু কথা আর কি বলা হয়েছে সেই মনে। এখন প্রশ্ন হলো কি দেহ ও মনের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু দেহ ও মনের যে ধর্ম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো আমি তবু এখানে লিখে রেখেছি শুধুমাত্র রেনে দেকার্তের মতবাদকে মাথায় রেখে, তবু সম্পর্ক আছে। আমি তোমাদের বললাম না 3টে টপিক, সম্পর্ক আছে কিন্তু আলাদা, তবুও সম্পর্ক আছে। তিনি মেডিটেশন 6 একটা গ্রন্থ প্রণয়ন করে বলেছেন কি দেহ ও মন যদিও দুটো ধর্ম আলাদা, তথাপি দেহ ও মনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই সম্পর্কের উদাহরণ দিতে গিয়ে আমি তোমাদের বললাম কি মেডিটেশন, তোমাদের এই যে গ্রন্থ আছে রেনে দেকার্ত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এখানে তিনি 1 নাম্বার একটা গ্রন্থ, দ্য প্যাশন অফ দ্য সোল একটা গ্রন্থ, মেডিটেশন অফ দ্য ফার্স্ট ফিলোজফি এবং মেডিটেশন এখানে ব্যাকেটে 6, এই 3টে গ্রন্থ প্রণয়ন করেছেন। লাস্ট গ্রন্থে তিনি বলছেন কি দেহ ও মনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যদিও তাদের ধর্মটা আলাদা। দেহ ও মনের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের কথা কেউ অস্বীকার করতে পারে না। দেহ কখনো কখনো মনকে প্রভাবিত করে এবং মন কখনো কখনো দেহকে প্রভাবিত করে, এ কথা একদম টোটালি কেউ অস্বীকার করতে পারে না।
দেখো, দেহ ও মনের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের উদাহরণ দিতে গিয়ে তিনি কিন্তু একটা পাইলট এবং জাহাজের উদাহরণ দিয়েছে। আমরা দেখেছি কি যখন কোনো জাহাজ আকাশপথে যায় তখন তার জন্য সেটাকে চালনা করার জন্য একজন পাইলট বা ক্যাপ্টেনের দরকার হয়। তাহলে জাহাজে অবস্থান করে কে? তোমার নিশ্চয় পাইলট বা ক্যাপ্টেন। কিন্তু জাহাজটা যদি কোনো অবস্থাতে ভেঙে যায় তাহলে নিশ্চয়, বা জাহাজে যদি কোনো আঘাত লাগে তাহলে কিন্তু পাইলটে যে যাত্রীগুলো থাকে বা পাইলটকে কিন্তু আঘাত লাগবে না। আমি বলছি না কি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা, দেখো কি কোনো একটা কারণে স্বাভাবিক অবস্থাতেই যাচ্ছে কিন্তু কোনো একটা জায়গাতে দেখা গেল কি তোমার জাহাজে আঘাত লেগেছে, বা জাহাজে কোনো একটা জায়গায় কি বলবো আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কি পাইলট ক্ষতিগ্রস্ত হবে? টোটালি কিন্তু নয়। জাহাজের যে পার্টগুলো আছে, যে অংশগুলো আছে, সেই অংশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাইলট যে ক্যাপ্টেন আছে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আমি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা অ্যাভয়েড করি তোমাদের বলছি, ঠিক আছে তো। কিন্তু দেহ ও মনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা কিন্তু একদম একটা আর একটাকে প্রভাবিত করে। দেখো, পাইলটে যেমন জাহাজে যেমন অবস্থান করে পাইলট, তেমনি কিন্তু দেহে অবস্থান করে মন। এবার দেহ যদি কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে মন কিন্তু ইফেক্ট পড়বেই। এই যে আমাদের থাইরয়েড গ্রন্থিটা আছে, এই গ্রন্থি যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের বুদ্ধি চেতনার লোপ পাবে। অনুরূপভাবে আমাদের যদি এইরকম একটা কথা বলি, যদি আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে দেহ, তাহলে কিন্তু মানসিক যে শক্তি, যে চেতনা, সেটাও কিন্তু হ্রাস পাবে। তাহলে পাইলট এবং জাহাজের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু শিথিল, সেই সম্পর্কটা কিন্তু কি বলবো আর কি ব্যতিক্রম। এখানে জাহাজের যদি ক্ষতি হয় তাহলে পাইলটের ক্ষতি না হতে পারে। জাহাজের সঙ্গে পাইলটের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নিবিড় সম্পর্ক নয়, কেননা জাহাজ ক্ষতিগ্রস্ত হলে পাইলট ক্ষতিগ্রস্ত না হতে পারে। কিন্তু দেহ ও মনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা একদম শিথিল নয়, সেই সম্পর্কে 100% ঘনিষ্ঠ সম্পর্ক। কেননা দেহ যদি তোমার ক্ষতিগ্রস্ত হয় তাহলে মনও ক্ষতিগ্রস্ত হবে। তোমার দেহের মধ্যে যদি ইফেক্টেড হয় দেহ, তাহলে মনও কিন্তু ইফেক্টেড হবে। এখান থেকে আমরা কি বুঝলাম? রেনে দেকার্ত আবারও সেই লাস্ট গ্রন্থে, যে গ্রন্থ ফার্স্টে তিনি প্রয়োগ করেছিলেন, দ্য প্যাশন অফ দ্য সোল, এই গ্রন্থে তিনি বলেছেন কি দেহ এবং মনের মধ্যে যে সম্পর্কটা আছে না, সেই সম্পর্কটা পাইলট এবং জাহাজের মতন নয়, সেই সম্পর্কটা একদম ঘনিষ্ঠ সম্পর্ক। এখন প্রশ্ন তোমাদের জানতে হবে কি কেন দেহ, যদি দেহতে ক্রিয়া হয় তাহলে মনে কেন প্রতিক্রিয়া হয়, এবং মনে প্রতিক্রিয়া হলে দেহতে, মনে ক্রিয়া হলে দেহতে কেন প্রতিক্রিয়া হয়, এটা কেন রেনে দেকার্ত তোমাদের সেই ব্যাপারটাও পরিষ্কার করে দিয়েছেন। দেখো, আমাদের মস্তিষ্কের অন্তর্গত একটা গ্রন্থি আছে, দেখো সেই গ্রন্থিটা আমি এখানে লিখে নিয়েছি। সেই গ্রন্থিটার নাম হলো মিনিয়াল গ্রন্থি। বর্তমানে সেই গ্রন্থিটাকে আমরা বলি পিটুইনারি গ্রন্থি। এই পিটুইনারি গ্রন্থি ছোট্ট একটা মস্তিষ্কের মধ্যে থাকে। এই গ্রন্থির দ্বারা আমাদের যখন কি বলবো আর কি মন ইফেক্টেড হয়, মন যখন আমাদের ভয় পেয়ে যায়, তখন চেতনা আমাদের কি হয়ে যায়, চেতনাহীন হয়ে যায়, আমরা চেতনা আমরা হারাই, শরীরটা আমাদের অজ্ঞান হয়ে যায় যদি আমরা ভয় পাই। তাহলে এই যে ভয় পাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়া, এই যে পুরো বডির সঙ্গে মনের সম্পর্ক নেই, মনের সঙ্গে শুধু সম্পর্ক এবং দেহের সঙ্গে মনের যে সম্পর্ক, সেটা হলো একটা ছোট্ট গ্রন্থি। সেই গ্রন্থিটার নাম হলো পিনিয়াল গ্রন্থি, যেটাকে বলা হয় পিটুইনারি গ্রন্থি। এই গ্রন্থিটাই কিন্তু দেহ ও মনের মিলন স্থল। যখন দেহ আমাদের অলস হয় বা দেহ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, তখন মন কিন্তু আমাদের কি হয়, মনটা তখন আমাদের মনের যে চেতনা শক্তি সেটা কিন্তু হ্রাস পায়। তাহলে দেহর সঙ্গে যে মনের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার জন্য মিডিলে যে আমাদের গ্রন্থিটা কাজ করে, সেই গ্রন্থিটার নাম হলো তোমার মিনিয়াল গ্রন্থি। এই গ্রন্থির দ্বারাই কিন্তু দেহ এবং মনের সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে থাকে। যদিও দেহ ও মনের ধর্ম আলাদা, তবুও তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আর এই সম্পর্ককেই বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তো প্রিয় উচ্চ মাধ্যমিক তথা থার্ড সেমিস্টার শিক্ষার্থী, তোমাদের রেনে দেকার্তের যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের যে আলোচনা, সেই আলোচনাটা এতটাই ছিল। তোমরা যদি একদম এই ক্লাসটা দেখার পরে তোমাদের টেক্সট বুকটা পড়ো, আমার মনে হয় না এর বাইরে অতিরিক্ত কিছু আলোচনা আছে। আমি বলবো আগে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি প্রশ্ন উত্তরে যাও। তুমি দেখবে কত তোমার প্রশ্নের সঙ্গে যে অ্যান্সারগুলো আছে অতি অনায়াসেই মনে থাকবে।
মোটামুটি ক্লাসটা আজকে এতটাই থাকলো। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একদম নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে আগামী ভিডিওতে।